লেখক প্রদীপ্তদের লেখা গল্প টোপ। কলকাতা শহর যত না বহরে বেড়েছে তার চেয়ে অনেক বেশি বাহারে বেড়েছে। ঝাঁ চকচকে শপিং মল, ক্যাফে, বার, পাব, রেস্টুরেন্ট সর্বত্রই ভিড় জমিয়েছে আধুনিক শহরবাসী। চালচলন, পোশাক আশাকে হাবে ভাবে টক্কর দিতে চাইছে মুম্বাই, ব্যাঙ্গালোরের মতো আধুনিক শহরকে। এবং আধুনিকতার উপকরণ হিসেবে নতুন সংযোজন শহরের রুপটপ রেস্টুরেন্টগুলো। তেমনই এক রুপটপ রেস্টুরেন্টের একটি কর্নারে টেবিলে বসে আছে দুজন, অভিরূপ এবং শ্রীতমা। দুজনে আজ প্রথম ডেটে এসেছে। অভিরূপের বয়স 42, শ্রীতমার 28। বাকি কথা রেখে আমরা চলুন ওদের কথা শুনি। তোমার কি পছন্দ, ক্যাপাচিনো না এক্সপ্রেসো? মাই ফেভারিট ইজ এক্সপ্রেসো। তবে মাই ফেভারিট এক্সপ্রেসো ইজ ফ্রম ইথিওপিয়ান কফি বিনস। মার্ভেলাস, মাইন্ড ব্লোয়িং। নিজের কফি কাপটাকে রেখে রুমাল দিয়ে মুখটা মুছে কথাগুলো একটানা বলল অভিরূপ। প্রশ্নের বল এখন শ্রীতমার কোটে ফেলে দিয়ে বেশ একটা নিশ্চিন্ত ভাব এনে গায়ে এলিয়ে দিল। নিজের মোবাইলে খুটখাট করছিল শ্রীতমা। প্রশ্নটা শুনে ভুরু দুটো তুলে এক্সকিউজ মি প্লিজ, মাকে একটা রিপ্লাই দিয়ে দিই যে বন্ধুর বার্থডে প্লাস চলছে আর হেভি মিউজিক বাজছে, না হলে বারবার ফোন করবে। কথাটা বলে শ্রীতমা গুগল সার্চে গিয়ে টাইপ করলো বাংলায়, পৃথিবীতে সবচেয়ে ভালো ক্যাপাচিনো পাওয়া যায় কোন দেশে। গুগলের রেজাল্ট দেখে আবার আনমনা ভাব দেখে জিজ্ঞেস করলো অভিরূপকে, হ্যাঁ কি বলছিলে যেন? মাই ফেভারিট কফি? না আদার দ্যান ইটালিয়ান ক্যাপাচিনো। ভেনিসের গন্ডোলা রাইড সেরে আমি, বাপি, মা যখন ক্যাফেতে ঢুকেছিলাম সেখানে ক্যাপাচিনোটা পুরো হেভেন ছিল। পিওর ব্লেন্ড অফ রিচনেস অ্যান্ড স্ট্রংনেস। জবাব অভিরূপের পছন্দ হলো। মেনু কার্ডটা শ্রীতমার দিকে বাড়িয়ে বলল, প্লিজ আজকে তোমার পছন্দ মতো অর্ডার করো। শ্রীতমা বেশ খানিকক্ষণ সময় নিয়ে মেনু কার্ডটা দেখল। এরপর চারপাশে তাকালো ওয়েটারের খোঁজে। অল্প দূরেই দাঁড়িয়েছিল ওয়েটার পৃথ্বীশ। শ্রীতমার ইশারায় টেবিলের কাছে চলে এলো। শ্রীতমা বেশ খানিকক্ষণ মেনু কার্ডের দিকে আঙুল দিয়ে বিভিন্ন মেনুর ডিটেলস জানতে চাইল। পৃথ্বীশ প্রশ্নের উত্তর দিতে দিতে একবার অভিরূপের দিকে তাকিয়ে নিল। অভিরূপ ফোনে ব্যস্ত দেখে শ্রীতমার আপাদমস্তক দেখতে শুরু করলো। শ্রীতমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতেই তাকালো ওয়েটারের দিকে। ওয়েটার পৃথ্বীশ ধরা পড়ার আগেই চোখ নামিয়ে নিল। চোখ নামানো রেখেই সে এবারে মেপে চলল অভিরূপের জুতো, মোজা। শ্রীতমার হাই হিল জুতো। চোখ থামছে না পৃথ্বীশের। অনবরত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে চাইছে সব কিছু। অর্ডার দেওয়া হয়ে গেলে সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হলেই আর সুযোগ পাবে না সে। অর্ডার দেওয়া হয়ে গেলে অর্ডার আরও একবার কনফার্ম করে ভেতরে চলে গেল পৃথ্বীশ। দূর থেকে অভিরূপ আর শ্রীতমা টেবিলের দিকে নজর রাখছে আর একজন, ষাটোর্ধ্ব ক্যাফের মালিক পিটার। তার চোখের উপর রয়েছে একটা অটোক্রোমাটিক চশমা, যা সদ্ব্যবহার করে সে আর চোখে নজর রাখছে। যদিও প্রতিটা টেবিলেই নজর রাখা তার কাজ, কিন্তু আজ সে অভিরূপ আর শ্রীতমার দিকে সরাসরি নজর রাখার ইঙ্গিত কাউকে দেবে না। যদিও গোটা ক্যাফেতে আরও একজন রয়েছে যার নজর অনেক আগে থেকেই ওদের দিকে। মোট 14টা টেবিলের একদম ডান দিকের কর্নারে রয়েছে টেবিল নাম্বার 13, যেখানে একটা কোল্ড কফি আর স্যান্ডউইচ খেতে খেতে একজন চোখ তুলে দেখছে বারবার। মাথায় একটা গাঢ় নীল রঙের টুপি, পরনে ডেনিম জিন্স ও একটা ফ্লোরাল প্রিন্টের হাফ শার্ট। ইয়াসিন এই ক্যাফেতে প্রথম নয়। ওই একই টেবিলে বসে একই মেনু অর্ডার করে এবং তার লাঞ্চ সারে মাঝে মধ্যেই। অভিরূপ আর শ্রীতমার অর্ডার কিচেনে সবে নিয়ে গিয়েছে পৃথ্বীশ। খাবার বানাতে কিছুটা সময় লাগবে। সেই সময়টুকুর সদ্ব্যবহার করে চলুন শ্রীতমার ফ্ল্যাশব্যাকে যাই। প্রায় ঘন্টা 2 আগে উল্টোডাঙার ভেতরের একটা বস্তির দুটো পাশাপাশি ঘরের বাসিন্দা ঝুমি ও টিয়া। এই ঝুমি হচ্ছে সেই মেয়ে যার নকল পোশাকি নাম শ্রীতমা। বুঝলেন না? ডাকনাম ঝুমি আর আসল ভালো নাম সুলতা। কিন্তু কোনো নামের মধ্যে আধুনিকতা বা নান্দনিকতার ছোঁয়া নেই দেখে ঝুমি নাম বদল করে শ্রীতমা রাখে। শ্রীতমা নামের মার্কেটিং ভালো হয়, তাই দুই বন্ধুই একই নামের আড়ালে কাজ চালায়।
দুজনের সেই নামে দুটো আলাদা ফেসবুক আইডিও রয়েছে, যেখানে প্রচুর ছবি আপলোড করা আছে, সন্দেহের কোনো অবকাশ যাতে না থাকে। ঝুমি টিয়ার থেকে দুটো জিনিস নিল। প্রথমে নিল টিয়ার মোবাইল, আর দ্বিতীয় জিনিস কন্ডোমের প্যাকেট। এই দুটো জিনিসের উপর দুজনের ভাগিদারি আছে। দামি মোবাইল ছাড়া ভালো মাল পটে না, তাই দুজনের মধ্যে এই বোঝাপড়া। ঝুমি যেদিন এই দুটো জিনিস নিয়ে মার্কেটে বেরোয় সেদিন টিয়া ঘরে, আর টিয়া যেদিন ঝুমির মোবাইল আর কন্ডোমের প্যাকেট নিয়ে যায় সেদিন ঝুমি কোথাও বেরোয় না। টিয়া ফোন আর কন্ডোমের প্যাকেটটা দিয়ে ফিসফিসে বলে ঝুমিকে, আলফাল বকবি না, যা কিছু বলবি আগে গুগলে চেক করে দেখবি, ঠিক দেখে তারপর বলবি। আর মাঝে মাঝে ওই কবিতার লাইনগুলো মনে আছে তো? পারফিউম দিতে ভুলিস না। আর হ্যাঁ, খাওয়ার সময় আওয়াজ করিস না, বড় লোকেরা কিন্তু আওয়াজ করে খায় না। আর প্লেটে কিছু রেখে দিবি, সব খাবি না, ওটা বড় লোকদের স্টাইল। বাকি কথা এসে বলছি, চল, অল দ্য বেস্ট। টেবিলে খাবার চলে এসেছে, ফিশ চিপস, চিকেন ড্রামস্টিক আর চিলি বেবিকর্ন। স্টার্টারটা আমি বেছে দিলাম, মেইন কোর্স কিন্তু তোমার পছন্দের খাবো, যদিও কতটা খেতে পারবো আই হ্যাভ ডাউট। খাবারটা অভিরূপের প্লেটে দিতে দিতে বলল শ্রীতমা। হ্যাঁ, আপাতত শ্রীতমাই থাক। ঝুমি যখন নিজেকে শ্রীতমা হিসেবে পরিচয় দিচ্ছে, আমরাও না হয় কিছুক্ষণ তাই ভাবি। স্টার্টারটা ঝোঁকের বসে একটু বেশি অর্ডার দিয়ে দিয়েছে শ্রীতমা। টিয়ার সতর্কবার্তা মনে পড়ল, বড় লোকের মেয়েরা সব খায় না, তাই একটু কথা শেষে বেশি না খাওয়ার আভাস দিয়ে রাখল। অভিরূপের মোবাইল বেজে উঠল। ফোনের ওপাশ থেকে স্ক্রিনে ভেসে উঠল নাম আবিরা। ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে প্রশ্ন উড়ে এলো, বাবাই, তুমি কিন্তু বলেছিলে বিকেলে তাড়াতাড়ি ফিরে সিনেমা যাবে। অভিরূপ আর কিছু শোনার আগেই গম্ভীর গলায় বলল, মিটিংয়ে আছি, পরে ফোন করছি। কে ফোন করেছে? এনি প্রবলেম? উদ্বিগ্ন ভাব দেখে জিজ্ঞেস করল শ্রীতমা। ফোনটা কেটে ঠোঁট টিপে একটা স্মিত হাসি দিয়ে অভিরূপ বলল, নো প্রবলেম অ্যাট অল। ওই একটা জুনিয়র আছে অফিসে, ইডিয়েট একটা, কোনো ডিসিশন নিতে পারে না একা, লিভ ইট। স্টার্টার তো ভালোই করেছে দেখছি। তাহলে মেন কোর্সে কি বলবো? আমিও তো খুব বেশি খেতে পারি না। তাহলে মেন কোর্স ছেড়েই দাও, চলো ডেজার্টেই চলে যাই। ডেজার্টে যাবে বলছো? আমি তুমি দুজনে? ফ্লাইট আর রুম বুক করি। সুযোগ খুঁজছিল অভিরূপ। রুম নেওয়ার কথাটা কিভাবে আনা যায় ভাবছিল। অভিরূপ দীর্ঘদিনের খেলোয়াড়, একটা লুজ বল পেলেই 4 বা 6 যে হাঁকাবে সে আর আশ্চর্য কি। চোখ দুটো বড় করে নকল শাসনের ভঙ্গিতে ঠোঁট বেঁকিয়ে বলল শ্রীতমা, খুব শখ না? আমি খাবারের কোর্সের কথা বলছি, মিষ্টি কিছু, বুঝলে? অভিরূপ শ্রীতমার ঠোঁট দুটোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মিষ্টি তো আমারও খেতে ইচ্ছে করছে। শ্রীতমা অভিরূপের নজর ঘোরানোর জন্য রেস্টুরেন্টের মেনু কার্ডটা খুলে বলল, অনেক হয়েছে, এই ডিশটা অর্ডার করে দাও। পার্পল অ্যাফেয়ার, ব্ল্যাক কারেন্ট আর চকোলেট আইসক্রিম পাঞ্চ, মনে হচ্ছে খেতে ভালোই হবে। অভিরূপ ডেজার্টের নাম বরাবর ডান দিকে তাকালো। দাম 625। লাইম সোডার দাম 80 টাকা। আগেই দেখেছিল অভিরূপ। সব কটা স্টার্টার জিএসটি সমেত হিসেব করে দেখলে ইতিমধ্যে 1500 ছুঁই ছুঁই হয়ে গেছে। ওয়েটার পিথিস ধারে কাছেই ছিল। ঘাড় ঘুরিয়ে অল্প দেখতেই সামনে চলে এলো। অভিরূপ অর্ডার দিল, একটা পার্পল অ্যাফেয়ার দেবেন, আর আমাকে একটা ককটেল কিছু। পিথিস ঘাড় নেড়ে জানালো, ককটেল পাবেন না স্যার, নন অ্যালকোহলিক প্লেস। মকটেল আছে কিছু, লাস্ট পেজে পাবেন। ছেড়ে দিন, মেনু কার্ড নিয়ে আর সময় নষ্ট করব না। আপনি একটা ফ্রেশ লাইম সোডা দিয়ে নিয়ে আসুন আমার জন্য। মনে মনে হিসেবটা একবার দেখে নিল অভিরূপ। এখনও অবধি যা অর্ডার হয়েছে তাতে 1500, সঙ্গে ডেজার্ট 625, সাথে তার লাইম সোডা আরও 80। জিএসটি আর ভালো অঙ্কের টিপস যোগ করলে 2500 হয়েই যাবে। বাড়ি ফিরে আবার খরচ আছে। কি এত ভাবছো? কোনো প্রবলেম নেই তো? এখন স্মার্টফোনের আওয়াজে বেশ জোর আছে। ভলিউম না কমিয়ে রাখলে আশপাশের মানুষ হালকা শুনতে পেয়েই যায় ফোনের ওপারের কথা। শ্রীতমাও তাই শুনতে পেয়েছিল, কিছু বুঝতে দিল না।
শ্রীতমাকে বারবার ঝালিয়ে নিতে হবে আদৌ অভিরূপ তার সঠিক নির্বাচন হয়েছে কিনা। মুখে একটা আলগা হাসি আনলো অভিরূপ। আপাতত খরচের চিন্তা রেখে তার খরচ তোলার দিকে মনোযোগ দেওয়াই ভালো। সঙ্গে কোনো সুন্দরী মেয়ে থাকলে পুরুষের একটু চিন্তা থাকে, বুঝলে। কেউ চাইলেই তো চিন্তার মাথা থেকে সরে না, শুধু জায়গা বদল করে, চেতন থেকে অচেতনে যায়। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একটা লিফলেট হাতে দিল যেটা আপনার দেখার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আপনি সেটা মুড়িয়ে ফেলে দিলেন। সেই মুড়িয়ে ফেলে দেওয়া কাগজের ডাস্টবিনটাই মানুষের অবচেতন মন। চলুন আমরা অভিরূপের অবচেতন মনে সেই চিন্তাটা তুলে নিয়ে পড়ে ফেলি। ঘণ্টা চারেক আগে স্নান করে এসে ভিজে গায়ে শার্ট প্যান্ট পরতে শুরু করলো রূপ। হ্যাঁ, ডাকনাম রূপ এবং ভালো নাম শতদ্বীপ। বাবার কাণ্ড দেখে আবিরা মায়ের কাছে নালিশ করতে গেল। মাম্মা, বাবাই আজকে আবার টাওয়েল দিয়ে গা মোছেনি, শার্ট প্যান্ট পরে নিল, বকবে না? মায়ের মুখ ভার দেখে বাবার কাছে চলে আসে ক্লাস 7-এর আবিরা। আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে আর চোখে ব্যাপারটা দেখে রূপ। আজ সকাল থেকেই রঞ্জনার মেজাজ তুঙ্গে। কাল রাতে খাওয়ার সময়টাতেও খুশ মেজাজে ছিল। হলো কি, চোরের মন বঁচকার দিকে থাকে, রূপের মন থাকে তার স্মার্টফোনের দিকে। তাহলে কি কোনো মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ফেলেছে কাল রাতে রঞ্জনা? এই মৌনতা কি কোনো দাম্পত্য ঝড়ের পূর্বাভাস? খেতে বসে সেই হিসেব মিলল না। সেসব জেনে ফেললে আর যাই হোক, সাত সকালে রূপের জন্য চিংড়ির মালাইকারি রান্না করতো না রঞ্জনা। অল্প চিন্তা করতেই হিসেব মিলে গেল রূপের। আজ 25শে এপ্রিল, তাদের বিয়ের তারিখ। প্রতিবার রঞ্জনা আশা করে থাকে যে 12টা বাজলেই অভিরূপ রঞ্জনাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাবে। প্রথম বছরে সেটাই করেছিল রূপ। তারপর থেকে 15টা বছর সেই একই চর্বিত চর্বণ। না, আজকে আর ভুলে গেছি বললে চলবে না, আজ অন্য কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। চিংড়ির মালাইকারি খেতে খেতে আবিরাকে ডাকলো অভিরূপ। তারপর রঞ্জনাকে শুনিয়ে শুনিয়ে বলল, মামনি, তোমার মাকে বলো আজ রেডি হয়ে থাকতে। আমরা এসে এক জায়গায়, না সরি, 2টো জায়গায় যাব। 2টো জায়গায়? অবাক চোখে জানতে চাই আবিরা। একটা সারপ্রাইজ সিনেমা আর একটা সারপ্রাইজ ডিনার। চিংড়ির মাথা চুষতে চুষতে বলে রূপ। খুশিতে আবিরার মুখ ঝকমকিয়ে ওঠে। বাবাই, তার মানে ডবল সারপ্রাইজ? ইয়েস, তোমার মায়ের তো আবার সব কিছু মনে থাকে না এখন। পাল্টা চাল খেলল রূপ। ততক্ষণে রঞ্জনা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অভিরূপের টিফিন বক্সে রুটি ভরতে ভরতে আবিরাকে বলল, মাম্মা, তোমার বাবাইকে আগে মনে করিয়ে দাও যে আমি ক্লাস 7-এ পড়ি না, তুমি পড়ো। তাই তোমাকে যেগুলো বুঝিয়ে পার পাবে সেসব প্র্যাকটিস আমাকে বলে লাভ নেই। খাবার টেবিলে বসে মনে পড়েছে, তাই এত ডায়লগবাজি চলছে। 15 বছর তো হয়ে গেল এসব ফন্দি ফিকির করতে করতে। এবারে এসব বন্ধ করতে বলো। এবারে আবিরা বিরক্ত হয়ে বলল, উফ, এই স্টার্ট হলো তোমাদের। আমার এসব ভালো লাগছে না। বাবাই, আমি তাহলে তোমাকে ফোন করে মনে করাবো স্কুল থেকে ফিরেই। আমি রেডি হতে চলে গেলাম। মাম্মা, ফোনটা কিন্তু তোমার অনলাইন ক্লাসের জন্য কেনা হয়েছে, ভুলেও স্কুলে নিয়ে যাবে না। চেঁচিয়ে মেয়েকে সাবধান করলো রঞ্জনা। পেছন থেকে ততক্ষণে বাঁহাতে রঞ্জনাকে জড়িয়ে ধরেছে রূপ। হ্যাপি 15th ম্যারেজ অ্যানিভার্সারি সোনা। রঞ্জনার অভিমান নরম হয়, অনুযোগের সুরে বলে, রূপ ছাড়ো, এঁটো হাতটা দিয়ে ধরে দিলে আমায়, আমার নাইটি ছাড়তে হবে। বিস্ময় প্রকাশ করে রূপ। আমি তো বাঁ হাতটা দিয়ে ধরলাম, ডান হাত তো কোথাও লাগাইনি। বাহ, আর বাঁ হাতটা দিয়ে যে মালাইকারির বাটিটা ধরেছ তার বেলা? কপালে হাত দিয়ে বেসিনে হাত ধুতে ধুতে বলে রূপ। তোমাদের এঁটোর হিসেব মেলানো ভার। এদিকে চিকেন রোল খেয়ে সেই হাতেই পুজোর জামা কাপড় কিনতে পারো। সত্যি, তোমার অ্যানিভার্সারি গিফটটা ডিউ রইল, বোনাস পেয়ে দেব। চলে গেলাম, অলরেডি লেটে রান করছি। খানিকটা ধারণা পাওয়া গেল তো অভিরূপের মস্তিষ্কের ভেতরে পাক খাওয়া চিন্তাগুলোর। বর্তমান সময়ে ফিরে আসা যাক। রঞ্জনার পছন্দসই ডেজার্ট পার্পল অ্যাফেয়ার চলে এসেছে। অভিরূপের সামনেও চলে এসেছে ফ্রেশ লাইম সোডা। দুজনে খেতে খেতে টুকরো টুকরো কথা বলছে।
আলগা হাসির আনাগোনা চলছে টেবিলের দুদিকে। ঠিক এই সময় সেই কর্নারের টেবিল থেকে উঠে এলো ইয়াসিন। মাথার নীল টুপিটা আরও একটু চেপে ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের গোড়ায় মৃদু হাসি, দৃষ্টিতে গোপনীয়তা। অভিরূপ আর শ্রীতমা দৃষ্টি বিনিময় করে কিছু ঠিক করার মধ্যেই চেয়ার টেনে নির্দ্বিধায় বসে পড়ে ব্যক্তি। ডান হাত বাড়ায় অভিরূপের দিকে। হ্যালো ইয়াংম্যান, মাই নেম ইজ ডেভিড। আমি আপনাদের রোমান্টিক মূল্যবান সময় বেশি নষ্ট করব না। আমি শুধু আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনি দেখলাম ককটেল অর্ডার করতে চেয়েছিলেন। এখানে ককটেল নেই, তবে আমার কাছে আছে। আমার ফ্ল্যাট এই বিল্ডিংয়ের 7th ফ্লোরে। সেখানে ককটেল, হার্ড ড্রিঙ্কস সমেত আরও অনেক আয়োজন আছে। আয়োজন কথাটাকে আলাদা গুরুত্ব দেওয়ার জন্য কথা থামিয়ে চোখটা হালকা টিপে আবার ভদ্রলোক বলতে থাকলো, মানুষের প্রয়োজনে আওয়ার বেসিসে ভাড়া নেয়, 2-3 ঘন্টা রিল্যাক্স করে। বড় ডাবল বেড, এসি, সঙ্গে দেওয়ালে এলইডি টিভি। প্রস্তাব মন্দ নয় মনে মনে ভাবে অভিরূপ, কিন্তু একেবারে এই প্রস্তাব গ্রহণ করলে মার্কেটিংয়ে ঘাঘু এরিয়া ম্যানেজার অভিরূপ জানে দুটো অসুবিধা রয়েছে। এক, অপরদিকে বসে থাকা কচি মেয়েটা ধরে নিতে পারে যে ভালোবাসার ফাঁদ পেতে আসলে অভিরূপ ও শরীরটাকেই ভোগ করতে চাইছে। 2, যে ব্যক্তি প্রস্তাব নিয়ে এসেছে তার সঙ্গে দর কষাকষি করা যাবে না। অভিরূপ লোকটির প্রস্তাবে কোনো আগ্রহ বা উদাসীনতা না দেখিয়ে স্বাভাবিকভাবে জানালো, আপনি আপনার মোবাইল নাম্বার আমাকে দিন, প্রয়োজন হলে জানাবো। ভদ্রলোক নিজের মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে চলে গেলেন। শ্রীতমা খানিকক্ষণ চুপ করে থেকে দেখল অভিরূপ কিছু বলে কি না। অভিরূপ একইভাবে নিজের লাইম সোডা খেতে লাগলো। 2 মিনিট কাটার পর শ্রীতমা বলল, এরকম হয় নাকি? তুমি আবার নাম্বার নিলে? ও আশায় আশায় থাকবে যে তুমি ফোন করবে। না, সঙ্গে অন্য কেউ মানে বন্ধুবান্ধব থাকলে চলে যেতাম, সবাই মিলে ড্রিঙ্ক করতাম। তোমাকে নিয়ে যাব না। আমি ড্রিঙ্কস নেব, তুমি বসে থাকবে, আমার সেটা খারাপ লাগবে। একটা পা খুব সাবধানে বাড়ালো অভিরূপ। আর এগোনো যাবে না, এবারে ওপারের পালা। শ্রীতমা বলতে শুরু করলো, না তেমনটা নয় যে আমি কখনো ড্রিঙ্কস নিইনি, নিয়েছি বন্ধুদের সঙ্গে। আমি তোমাকে অল্প মানে 2-3 পেগের সঙ্গ দিতে পারি, কিন্তু খেয়ে ধাতস্থ হতেই তো 3-4 ঘন্টা লেগে যাবে। অভিরূপের হিসেবে ও যদি 1 পা এগিয়ে থাকে তাহলে শ্রীতমা এগিয়েছে 4 পা, আর অপেক্ষা করা বোকামো হবে। গ্রিন সিগন্যাল জলজল করছে, এবারে গাড়ি স্টার্ট করে এগিয়ে যাওয়ার পালা। 3-4 ঘন্টা তোমার কাছে আছে? তাহলে তো কথাই নেই, চলো তাহলে ওখানেই রিল্যাক্স করি। শ্রীতমা তৈরি হয়েই এসেছে, কোনো দিক থেকে কোনো বাধা নেই, তবু দেখাতে হবে, না হলে সন্দেহ মনে আসতে পারে। চোখ বড় বড় করে সাবধান করলো শ্রীতমা, মনে রেখো শুধু কয়েক পেগ খেতে খেতে একটু রিল্যাক্স করব, এর বেশি কিন্তু নয়, তাহলে আমি কিন্তু বেরিয়ে আসব। অভিরূপ আর সময় নষ্ট করতে চায় না। সে ঘাড় নেড়ে টাকা বের করতে করতে ওয়েটারকে ইশারায় বিল আনতে বলল। ওয়েটার পিথিস বিল তৈরি করেই রেখেছিল। খুব তাড়াতাড়ি বিল একটা চামড়ার ফোল্ডারে ঢুকিয়ে নিয়ে চলে এলো, সঙ্গে একটা মিষ্টি দেওয়া মৌরির বাটি। অভিরূপ 2500 টাকা বিলের সঙ্গে রেখে ফোল্ডারটা মুড়ে রাখলো। পিথিস সেটা নিয়ে চলে যেতেই অভিরূপ আর শ্রীতমা মৌরি আর মিষ্টি নিয়ে উঠে গেল। তাদের গন্তব্য সেই বিল্ডিংয়ের 7th ফ্লোর। ওয়েটার পিথিস টাকার ব্যালেন্স নিয়ে ফেরত এসে দেখল ওরা লিফটের ভেতরে ঢুকে যাচ্ছে। অভিরূপ ডেভিড নামের ভদ্রলোকটিকে ফোন করলো। ডেভিড ফোন তোলে। হ্যালো, ইয়েস স্যার, কে বলছেন? আমি ওপরে ক্যাফেতে ছিলাম। আপনি বললেন না যে আপনার ফ্ল্যাটে হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রাখেন, তাই আমরা আসছি 7th ফ্লোরে। ওহো, প্লিজ আসুন স্যার, আমি যাচ্ছি। লিফট থেকে 7th ফ্লোরে নেমেই অভিরূপ দেখল ভদ্রলোক অল্প দূরে দাঁড়িয়ে হাত নাড়ছে। অভিরূপ আর শ্রীতমায় এগিয়ে যেতে ভদ্রলোক বলল, আসুন স্যার, এই যে রুম নাম্বার 34, আমি আপনাদের রুম খুলে দেব, ভেতরে সব কিছু বুঝিয়ে দেব, তারপর বাইরে বেরিয়ে দরজায় একটা ডোন্ট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দেব, আসুন। রুমের মধ্যে আহামরি কিছু ইন্টেরিয়র নেই, বোঝাই যাচ্ছে যে মানুষ এই ফ্ল্যাটে কী উদ্দেশ্য নিয়ে আসে। অভিরূপ একবার শ্রীতমার দিকে তাকিয়ে নিল।
শ্রীতমা চোখে মুখে তেমন আতঙ্কের ছায়া নেই। অতএব অভিরূপের টাকাটা জলে যাবে না। ডেভিড নামক ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এখন কত দিতে হবে? পুরোটাই 2000 টাকা। আর ড্রিঙ্কসটা আপনি যেরকম নেবেন সেরকম লিখে রাখবেন ওই প্যাড আর পেনে। পরে আমি ওটা হিসেব করে বলবো। অভিরূপ ডেভিডের হাতে 2000 টাকা দিয়ে বলল, ঠিক আছে, তাহলে ওই কথা রইল। ডেভিড মাথা কাত করে বেরিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। ওহো, একটা কথা মিস হয়ে গেছে। আমি দরজাটা বাইরে থেকে লক করে যাচ্ছি, তাতে ফুল প্রাইভেসি থাকবে। আপনাদের সময় হয়ে গেলে ফোন করবেন, আমি তখন দরজা খুলে দেব। অভিরূপ আর শ্রীতমা দুজনেই প্রত্যাশিত সংকোচের অভিনয় চালিয়ে যাচ্ছে। ডেভিড তাদের সঙ্গে কথা বলে দরজা খুলে বেরোতেই যাচ্ছিল। হঠাৎ কয়েক পা পেছনে চলে এলো। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলো পৃথ্বীশ। রুপটপ ক্যাফের ওয়েটার পৃথ্বীশ হাতে কিছু টাকা নিয়ে এগিয়ে এলো অভিরূপের দিকে। স্যার, আপনার ব্যালেন্সটা না নিয়েই চলে এসেছেন। অভিরূপ ব্যালেন্সের টাকাটা টিপস হিসেবে ইচ্ছে করেই ছেড়ে এসেছিল। এখন এই টাকাটা দিতে এসে ওয়েটারটা তার বহু মূল্য সময়টা নষ্ট করছে ভেবে বিরক্ত হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি যান। ওয়েটার পৃথ্বীশ মাথা কাত করে সম্মতি জানিয়ে দরজার কাছে চলে এলো। তারপর ঘাড় ঘুরিয়ে বলল, আপনাদের একটা ছোট্ট গল্প বলতে খুব ইচ্ছে করছে, বলবো? ঠিক 3 সেকেন্ড সময় নিয়ে সে তিনজনের মুখের দিকে তাকিয়ে বলল, শুনুন তাহলে। একটা খুব ইন্টারেস্টিং গল্প। গল্পের নাম ছদ্মনাম। অভিরূপ বাধা দিয়ে বলতে শুরু করলো, এসব করে সময় নষ্ট করতে চাই না। ডান হাত তুলে আটকালো পৃথ্বীশ। চোয়াল চেপে বলল, আমি চয়েস দিইনি কাউকে, চান্স দিয়েছি। হয় শুনবে, না হলে অন্তিম সময় গুনবে। দুটো পকেটে দুটো অটোমেটিক মেশিন নিয়ে ঘুরছি। পৃথ্বীশ তার নরম সরম বিনয়ী ওয়েটারের মুখোশ ছিঁড়ে বেরিয়ে এসেছে। সরু গোঁপা থুতনিতে এক থোকা কুচো দাড়ি নিয়ে সে শয়তানি হাসি হাসছে। অভিরূপের গলা শুকিয়ে গেল কথাটা শুনে। ভাবছে, এ কোন ঝামেলায় এসে পড়লাম রে বাবা। পৃথ্বীশ একটা সোফায় গা এলিয়ে দিয়ে ডান পকেটের ভেতরে রাখা একটা অটোমেটিক রিভলভার পাশের টি টেবিলে রাখলো। খোশ মেজাজে বলতে শুরু করলো, প্রথম চরিত্র শতদ্বীপ ঘোষ, ডাকনাম রূপ। এই লোকটা চাকরি করে, সংসার করে, আর বাকি সময়টুকু কচি মেয়েদের মাথা আর শরীর খেয়ে তাদের সর্বনাশ করে। এর নজরে থাকে সবসময় সম্ভ্রান্ত বড়লোক পরিবারের কম বয়সী মেয়ে। তাই বিরাট বড়লোকই হাবভাব নিয়ে ঘোরে। অল্প দিনের মধ্যেই সে সোশ্যাল মিডিয়া ছেড়ে বাইরে এসে দেখা করে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে শুয়ে পড়ে। একবারে আশ না মিটলে বেশ কয়েকবার। তারপর একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায়, ফেক প্রোফাইল ডিলিট করে দিয়ে। সে এখন অভিরূপ ছদ্মনাম নিয়ে হাজির হয়েছে এখানে। দ্বিতীয় চরিত্র ঝুমি। ঝুমি বস্তির মেয়ে হলেও তার শখ শহরের উচ্চবিত্ত মহলের পুরুষের সঙ্গে প্রেম করার। বিশেষ করে বিবাহিত উচ্চবিত্ত পুরুষ তার পছন্দ। প্রথমে তার সঙ্গে বিছানায় শোবে, সেই ভিডিও সে রেকর্ডিং করবে এবং পরে সেই পুরুষকে ব্ল্যাকমেল করে তার থেকে পয়সা লুটবে। ঝুমির সেই বদনাম আছে। তাই সেই ঝুমি এখন তার এবং তার বন্ধু টিয়ার আধাহাদি ভাগের ছদ্মনাম শ্রীতমা নাম নিয়ে সোশ্যাল মিডিয়ার পথ ধরে এখানে হাজির। এতক্ষণে অভিরূপ নাম ভাঁড়িয়ে চলা শতদ্বীপ নীরবতা ভাঙল। আমার অফিসের কাজ পড়ে আছে, যেতে হবে। মনে মনে ভেবে নিয়েছে যে এই পৃথ্বীশ ভদ্রলোক হয় পুলিশের লোক, নয়তো আরও বড় লেভেলের বাটপার। যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো। কথাটা শুনে ঝুমি ঝটমট করে তাকালো শতদ্বীপের দিকে। 4 মাস ধরে চার ফেলে ফেলে ভেবেছিল এবারে একটা রাঘব বোয়াল উঠেছে, শেষে উঠল একটা চারাপোনা। নিজের ক্যাবলামির উপরেই রাগ হচ্ছে ওর। ডেভিড পরিচয় বহনকারী ব্যক্তি এবারে গলা খাঁকড়িয়ে হাত দুটো জোর করে বলল, ঠিক আছে, খুব বুঝে গেছি। এবারে আপনারা সবাই বাইরে চলে যান। এই ফ্ল্যাটের বাইরে গিয়ে নিজেদের হিসেব মেটান। আমার ফ্ল্যাট এসব করার জায়গা নয়। পৃথ্বীশ পরিচয় দিয়ে আসা মানুষটি এবারে আর চোখে তাকালো ডেভিডের দিকে। এরপর আমার গল্পের তৃতীয় চরিত্র রুপটপ ক্যাফের ওয়েটার পৃথ্বীশ। তার আসল নাম অশোক দত্ত। সে আদৌ কোনো ওয়েটার নয়, সে গত 2 মাস ওয়েটারের অভিনয় করছে।
কারণ তার টোপ ফেলার জন্য একটা ন্যূনতম সময় এই কাজে দিতে হয়। এখন মাঝবয়সী প্লেবয় অভিরূপ ভাবছে নির্ঘাত এই টোপ তার জন্যই ফেলা হয়েছে। অনেক মেয়েকেই সে শয্যাসঙ্গিনী করেছে এতদিন, তারই মধ্যে কেউ নিশ্চয়ই প্রতিশোধ নিতে এই টোপ পেতেছে। অন্যদিকে ঝুমিও ভাবছে সে এতদিন যাকে যাকে ব্ল্যাকমেল করে এসেছে তাদের মধ্যে কোনো লোক নিশ্চয়ই পুলিশে রিপোর্ট করে ফাঁদ পেতেছে তার জন্য। হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলে কেন সবাই? নাকি সবার মনে হচ্ছে যে এই টোপ আমাকে ধরার জন্য? তাই এমন কাজ করেন কেন বলুন তো? আজকে আমি এখানে উপস্থিত না হলে কি হতো বলুন তো? ঘরে উপস্থিত বাকি তিনজনই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই নিজের নিজের বুদ্ধি দিয়ে কথাটা তাৎপর্য বুঝতে চাইছে। পিথি স্বরূপে অশোক দত্ত চেয়ার ছেড়ে উঠে এলো। ডেভিডের চারপাশে প্রদক্ষিণ করতে করতে বলল, আমার গল্পের চতুর্থ চরিত্র হচ্ছে ডেভিড। ডেভিড নাম ভাঁড়িয়ে শেখ পারভেজ এই শহরে গত 1 বছরে প্রায় 4 জোড়া কপোতিকে ফাঁসিয়েছে। প্রথমে তাদের নিজের ফ্ল্যাট বলে ভাড়া করা এক জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করা থাকে। তারপর তাদের অন্তরঙ্গ ভিডিও তোলে। তারপর তাদেরকে ফ্ল্যাটে লক করে রাখে। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে সে তার হয়ে কাজ করায়। কি কাজ জানেন? ডেভিড ওরফে শেখ পারভেজের চারপাশে ঘুরে এসে প্রশ্নটা ছুঁড়ে দিল অশোক শতদ্বীপকে লক্ষ্য করে। শতদ্বীপ আগের মতোই নির্বাক এবং সূত্রহীন। ঠোঁট উল্টে ঘাড় দুলিয়ে তার অজ্ঞানতা জানালো। অশোক দত্ত দুটো হাত পকেটে ঢুকিয়ে রেখে বলল, লস্কর-ই তৈবার মতো জঙ্গি সংগঠন যখন বাংলাদেশের এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের হাত ধরে যৌথভাবে কাজ করে তখন কি কি হতে পারে? এর আগে যাদেরকে ফাঁসিয়েছে তাদের দিয়ে কি কি করিয়েছে বলে রাখি। একটি মেয়েকে দিয়ে এক মন্ত্রীর বাড়ি থেকে জরুরি ফাইল সরিয়েছে। এক ভদ্রলোক সফটওয়্যার বিশেষজ্ঞ ছিলেন, তাকে দিয়ে একটা শপিং মলে সিকিউরিটি সার্ভিসের ওয়েবসাইট হ্যাক করিয়েছেন। অন্য আরেকজনকে দিয়ে কথা বলার মাঝেই তড়িৎ গতিতে পকেট থেকে রিভলভার বার করে পারভেজের দিকে সোজাসুজি তাক করে বললেন অশোক দত্ত, এসটিএফ সেকেন্ড অফিসার অশোক দত্তের রেকর্ড দেখে নেবেন। প্রতি বছর শুটিং কম্পিটিশনে ফার্স্ট প্রাইজের মেডেলটা আমার বাড়িতেই ঢোকে। সুতরাং নো তেন্ডাই মেন্ডাই, দানা পুড়ে করে দেব ঠান্ডাই। একটু ছন্দে কথা বলি বলে কবির মতো উদাস ভাববেন না। শেখ পারভেজ ধপ করে একটা চেয়ারের উপর বসে পড়ে বলল, আমি এই কাজ স্বেচ্ছাই করি না, ওরা আমার ফ্যামিলিকে জিম্মি করে রেখেছে। ওসব আপনি পুলিশকে বলবেন। আর আপনাদের দুজনকেও বলছি, আপনারাও কিন্তু সার্ভিলেন্সে আছেন, তাই এসব কাজ ছেড়ে দিন, না হলে পুলিশ কিন্তু ধরে নেবে। অশোক দত্তের মোবাইলে ফোন এলো। স্ক্রিনে তাকিয়ে দেখলেন নাম উঠল ক্যাফের মালিক পিটারের। ফোনটা ধরে বললেন, হ্যাঁ, মিশন অ্যাকমপ্লিশড, থ্যাংক ইউ। পিটার ফোনটা কেটে দিয়ে হেসে উঠল। মনে মনে ভাবল, ছেলেটা রেলে মাছে, কাউকে ধরার জন্য দিনের পর দিন ওয়েটার সেজে কাজ করে যাওয়া চারটিখানি কথা নাই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।